নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো শাড়ি পরার আগে সেফটি পিনের ব্যবহার এইভাবে করে দেখেছেন? সুইচ বোর্ডের মধ্যে আপনারা নারকেল তেল দেবেন কিসের জন্য? আটাতে হাত না লাগিয়ে কিভাবে আপনারা খুব সহজে আটা মেখে নেবেন? কন্টেনারের মধ্যে আপনারা কি কখনো গার্ডার পরিয়ে দেখেছেন? ফুল ঝাড়ুর মধ্যে আপনারা কি কখনো প্লাস্টিকের ব্যবহার করে দেখেছেন? তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা খালি কোল্ড ড্রিঙ্কসের বোতল। আর এই বোতলগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর আমরা কিন্তু আর কোনো কাজে লাগাই না, ফেলে দিই। তো ফেলে না দিয়ে এমন একটা কাজে লাগাবো যেটা জানার পর কিন্তু আপনারা কোনোদিনই এই বোতলগুলো ফেলে দেবেন না। প্রথমে আমি এই বোতলের স্টিকারটাকে তুলে নেব। আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় কারেন্ট চলে যায়, আর আমরা কিন্তু কেউ এমার্জেন্সি লাইট বা অন্যান্য কোনো কিছু জ্বালিয়ে থাকি। তবে অনেকে কিন্তু আমরা এই ধরনের ফোনের লাইটও জ্বালিয়ে থাকি। তবে এই লাইটগুলো জ্বালানোর ফলে সমস্যা হয় একটাই, এই লাইটের আলোটা এতটাই উগ্র থাকে আমাদের বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু চোখে লাগে। তো আমরা যদি খালি বোতল এইভাবে করে লাইটের ওপরে রেখে দিই, তারপরে দেখবেন এই আলোটা কিন্তু আর আমাদের চোখের মধ্যে লাগবেও না, এমনকি এই আলোতে আমরা সব কাজ ঠিকঠাকভাবে করতেও পারবো। বিশেষ করে বাচ্চারাও কিন্তু পড়াশোনাও করতে পারবে। নিয়েছি একটা শাড়ি। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি কম বেশি পরে থাকি, সবসময় না পরলেও কখনো কখনো পুজোতে, অনুষ্ঠানে অনেকেই আমরা পরি। তবে শাড়ির কুচিতে বা পিনাপে আমরা দেখবেন সেফটি পিনের ব্যবহার করে থাকি আটকানোর জন্য। তবে অনেক সময় কোনোভাবে যদি একটু সেফটি পিনটা টানা যায়, সেক্ষেত্রে শাড়ির মধ্যে এমনভাবে আটকে যায় সহজে খুলতে পারি না। জোর করে টানাটানি করতে গেলে অনেক সময় শাড়িটা কিন্তু ছিঁড়েও যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ওষুধের যে খালি প্যাকেট থাকে তার মধ্যে ফয়েল পেপারের মতো যে অংশটা থাকে সেটাকে নিয়ে নেবেন। শাড়ি পরার সময় আপনারা কি করবেন, সেফটি পিনের মধ্যে প্রথমে আটকে দেবেন। তারপর যদি শাড়িটা আটকান, দেখবেন সহজে কিন্তু এই সেফটি পিনের জায়গাটা শাড়ির মধ্যে আটকাবে না। এটা ভেতরের সাইডে ব্যবহার করি, তাই কিন্তু এই যে ওষুধের ফয়েল পেপারটা থাকে সেটা কিন্তু সহজে দেখাও যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। লঙ্কা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। অনেকে আমরা দেখবেন কাঁচা লঙ্কা রান্নাতেও ব্যবহার করে থাকি। তাছাড়াও কাঁচা লঙ্কা আমরা অনেকে কিন্তু ভাতের সাথে, রুটির সাথে খেয়েও থাকি। তবে এই কাঁচা লঙ্কা আমরা অনেকে ফ্রিজেও রাখি। তবে ফ্রিজে রাখলেও অনেক সময় দেখবেন কাঁচা লঙ্কাগুলো একদম শুকিয়ে যায়। তার মধ্যে যে সবুজ সতেজ যে ভাবটা থাকে সেটা কিন্তু কোনোভাবেই থাকে না। সেক্ষেত্রে আপনারা একটা হাতের মুঠোর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে গার্ডারের সাহায্যে বেঁধে দেবেন। ঠিক একইভাবে আরও বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে গার্ডারের সাহায্যে বেঁধে দিচ্ছি। কিভাবে আপনারা কাঁচা লঙ্কাগুলো রাখবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা ছোট্ট গ্লাস আর নিয়েছি কাপ। আপনারা কৌটো বা জারেরও ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল দিয়েছি। কাঁচা লঙ্কা যে বোটার অংশগুলো রয়েছে জলের মধ্যে এইভাবে দিয়ে রাখবেন। এইভাবে যদি কাঁচা লঙ্কাগুলো রাখা হয়, দেখবেন অনেক দিন পর্যন্ত সবুজ সতেজ থাকবে, সহজে শুকিয়ে যাবে না, এমনকি পচেও যাবে না। তবে মাঝে মধ্যে জলটা পাল্টে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। ফুল ঝাড়ু। ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমরা কম বেশি অনেকে এই ধরনের কোনো না কোনো ফুল ঝাড়ুর ব্যবহার করে থাকি। আর রেগুলার ব্যবহার করতে না করতে দেখা যায় ফুল ঝাড়ুর এই অংশটা থেকে ভাঙতে শুরু করে, যার কারণে ঝাড়ুটা তখন আর ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে যখনই আপনারা ঝাড়ু কিনে আনবেন, কি করবেন, একটা পলিথিন নিয়ে নেবেন। পলিথিনটাকে এইভাবে ছোট্ট করে মুড়িয়ে নেবেন। ঝাড়ুর যে অংশটা থেকে ভাঙতে শুরু করে তার মধ্যে পলিথিনটাকে আপনারা এইভাবে ভালো করে পেঁচিয়ে দেবেন। এবার পলিথিনটা যাতে এই জায়গার মধ্যে ভালোভাবে সেট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা আয়রন। আয়রনটাকে একটু গরম করে নেবেন, তবে অতিরিক্ত গরম করবেন না। আয়রনটা দিয়ে এইভাবে করে চেপে চেপে দেবেন, তাহলে দেখবেন পলিথিনটা ঝাড়ুর এই জায়গাটাতে সুন্দরভাবে সেট হয়ে থাকবে, যার কারণে এই ঝাড়ুটা কিন্তু সহজে ভাঙবে না। যতটা তাড়াতাড়ি ঝাড়ুটা ভেঙে যেত তার থেকে আরও বেশি দিন পর্যন্ত আপনারা ঝাড়ুটা দেখবেন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের গেঞ্জি। এই ধরনের গেঞ্জিগুলো যখন কিছুদিন ব্যবহার করা হয়, ব্যবহার করতে না করতেই দেখা যায় গেঞ্জির গলার সাইডটা অনেকটাই বড় হয়ে যায়, যার কারণে যখন গেঞ্জিগুলো পরা হয় অনেক সময় দেখা যায় ডান দিকের কাঁধের থেকে নিচে নেমে যায়, কখনো আবার বাম দিকের কাঁধের থেকে নিচে নেমে যায়, যার কারণে অনেক সময় বাচ্চারা পরতেও চায় না, আর পরলেও দেখতে অনেক সময় বাজে লাগে।
তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। কতটা গেঞ্জির গলাটা বড় হচ্ছে সেই মাপ করে এইভাবে মুড়িয়ে নিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি নিয়েছি সূচ আর সুতো। তো আপনারা একই কালারের সুতো নেবেন, তাহলে কিন্তু সেলাইটা বাইরের সাইড থেকে বোঝা যাবে না। মুড়িয়ে নেওয়ার পর সেলাইটা আপনারা এইভাবে করে নেবেন। অনেক সময় গেঞ্জির গলার সাইডটা যদি বড় হয় সেক্ষেত্রে না পরা হলে দেখবেন বাড়িতে এরকমই পড়ে থাকে। তাছাড়াও কখনো কখনো আমরা পোছাপছির কাজেও কিন্তু লাগিয়ে দিই। তবে গেঞ্জিটা ভালো থাকলেও সেক্ষেত্রে যদি পরা না হয় আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। তো আমি ডবল করে কিন্তু সেলাইটা করে নিয়েছি যাতে এটা মজবুত হয়। এবার সেলাইটা করার পর এই যে সামনের অংশটা থাকে সেটা যখন পরবেন দেখবেন একটা সুন্দর ডিজাইনের মতো লাগবে। তবে চাইলে এখানে আপনারা একটা বোতাম বা যে পুঁথি থাকে সেটার কিন্তু এইভাবে করে ব্যবহার করতে পারেন। আমি আবারও এই পুঁথিটাকে এই গেঞ্জিটার মাঝখানটাতে এইভাবে সেলাই করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সেলাই করার পর দেখতেও সুন্দর লাগছে, ডিজাইনের মতো তৈরিও হয়ে গেছে। আর যে গলার সাইডটা অনেকটাই বড় ছিল সেটা কিন্তু এখন অনেকটাই ছোট হয়ে গেছে। এইভাবে করে আপনারা কিন্তু এই ধরনের গেঞ্জিগুলো আবারও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো আটাতে হাত না লাগিয়ে আটা মেখে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমি এখানে একটা তেলের প্যাকেট নিয়েছি। তেল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তেল যখন কোনো পাত্রে ঢেলে নিই প্যাকেটটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। তবে তেলের প্যাকেটের মধ্যেও দেখবেন কিছুটা হলেও তেল থেকে যায়, প্যাকেটটা ফেলে দিলে সেই তেলটাও নষ্ট হয়ে যায়। তো কিভাবে আপনারা ব্যবহার করবেন? এখানে পরিমাণ মতো আটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিতে হবে জল। তবে এখানে কিন্তু নর্মাল জলেরই ব্যবহার করছি। একেবারে অনেকটাই জল দেবেন না, সামান্য পরিমাণের জল দেবেন। তো এখানে এবার প্যাকেটের যে মুখের জায়গাটা রয়েছে সেটাকে রাবারের সাহায্যে এভাবে পেঁচিয়ে আটকে দিলাম যাতে করে আটাটা বেরিয়ে না যায়। হাত দিয়ে আপনারা এইভাবে করে ডলে নেবেন। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তবে একবার যে রাবারটা বেঁধেছেন সেটা কিন্তু খুলে দেখে নেবেন। যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও একবার জল দেবেন। তো আমি একবার রাবারটা খুলে দেখে নিচ্ছি আটাটা কতটা মেখে নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার আটাটা কিন্তু এখানে মেখে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি এই আটা মাখাটাকে বের করে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আটাতে হাত না লাগিয়ে আমরা কিন্তু এইভাবে সুন্দরভাবে আটাটা মেখে নিতে পারি। অনেক সময় আমাদের হাত কেটে গেলেও আটা মাখতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা এইভাবে ব্যবহার করবেন আটাটা মাখার জন্য। তাহলে দেখবেন তেলটাও নষ্ট হবে না, আটাতে হাত না লাগিয়ে সুন্দরভাবে আটাটা মেখে নিতে পারবেন। আমি এখানে বেশ কিছুটা আপেল কেটে নিয়েছি। আপেল আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে আপেল যদি কিছুক্ষণ কেটে রাখা হয় আপেলের ওপরে একটা কালচে বা লালচে দাগ পড়ে যায়। অনেক সময় বাচ্চাদের টিফিনে দিলে তারা কিন্তু না খেয়েই বাড়িতে ঘুরিয়ে নিয়ে চলে আসে। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে কিছুটা নর্মাল জল দিয়েছি, একদম সামান্য পরিমাণের লবণ দিয়ে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই জলের মধ্যে আপনারা আপেলগুলো দিয়ে রেখে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 2 মিনিট পর। আর এখন দেখতেই পাচ্ছেন আপেলের ওপরে যে হালকা একটা লালচে দাগ পড়েছিল সেটা কিন্তু চলে গেছে। তবে আপনারা যদি আপেল কাটার পরই কাজটি করেন সেক্ষেত্রে লালচে বা কালচে দাগ কিন্তু পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। একটা টিফিন বক্স। এই ধরনের টিফিন বক্সের মধ্যে যখন রেগুলার টিফিন দেওয়া হয় অনেক সময় দেখা যায় টিফিন বক্সটা ভালো করে ধোয়ার পরেও খাবারের একটা গন্ধ কিন্তু থেকেই যায়, সহজে যেতে চায় না। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। সামান্য পরিমাণের ভিনিগার দিয়ে দেবেন। ভিনিগারটাকে এইভাবে করে বক্সের মধ্যে ভালো করে লাগিয়ে দেবেন। লাগিয়ে ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। তারপর আপনারা কি করবেন, এই বক্সটাকে ভালোভাবে নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেবেন। দেখবেন যে খাবারের একটা স্ট্রং গন্ধ থেকে যায়, সেটা কিন্তু ভিনিগার দেওয়ার কারণে সহজেই চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার। এই ধরনের কন্টেনার কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে, যেগুলো অনেক সময় আমরা বেকার হিসাবে ফেলে দিই। কীভাবে ব্যবহার করবেন? এখানে আমি গার্ডার নিয়েছি, 3টে গার্ডার এইভাবে করে কন্টেনারের মধ্যে পরিয়ে দিচ্ছি। আপনারা এখানে 4টে গার্ডারেরও ব্যবহার করতে পারেন। তো কোথায় কী কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। বাসন ধোয়ার জন্য আমরা দেখবেন যে স্ক্রাবারগুলো ব্যবহার করি, আমাদের যে ভিম বার সাবান থাকে তার মধ্যে স্ক্রাবারগুলো রেখে দিই। এর ফলে দেখা যায় সাবানটা গলে যায় তাড়াতাড়ি। তাছাড়াও যে স্ক্রাবারগুলো থাকে সেখান থেকেও বাজে গন্ধ ছাড়তে থাকে। আপনারা স্ক্রাবারগুলো কী করবেন, এইভাবে করে একটা সাইডে গার্ডারের মধ্যে রাখবেন, আর যে গার্ডারগুলো বেঁধে রেখেছেন তার ওপরে সাবানটা রাখবেন। এতে করে কি হবে, স্ক্রাবারের যে জলটা থাকে নিচে পড়বে, সাবানটাও গলবে না, আর অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন।
পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা আয়রন। জামা কাপড় ইস্ত্রি করার জন্য আমরা কোনো না কোনো আয়রনের ব্যবহার করে থাকি। অনেক সময় আয়রনের মধ্যে এইভাবে যদি দাগ পড়ে যায়, পোড়া দাগ কিন্তু সহজে আমরা তুলতে পারি না। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। একটা পেপার নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণের লবণ দিয়ে দিয়েছি। লবণটাকে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিয়েছি। এবার যে আয়রনটা রয়েছে আপনারা হালকা একটু গরম করে নেবেন। গরম আয়রনটা এইভাবে করে আপনারা কি করবেন, ঠিক যেভাবে ইস্ত্রি করেন ঠিক সেইভাবেই আয়রনটাকে লবণের মধ্যে ইস্ত্রি করতে হবে। তাহলেই দেখবেন যে পোড়া দাগটা থাকে সেটা কিন্তু অনেকটাই আলগা হয়ে আসবে। তারপর একটা সুতির কাপড় নিয়ে নেবেন, সেটা দিয়ে যদি আলতো হাতে মুছে দেন তাহলে দেখবেন সম্পূর্ণ পোড়া দাগটা কিন্তু উঠে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। সুতির কাপড়ের টুকরো, আপনারা এখানে তুলোরও ব্যবহার করতে পারেন। সামান্য নারকেল তেল দিয়েছি, তেলটাকে কাপড়ের মধ্যে একটু এভাবে লাগিয়ে নিয়েছি। কী কাজে ব্যবহার করবেন? সুইচ বোর্ডের ব্যবহার আমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি করে থাকি। তবে কিচেনের যে সুইচ বোর্ডটা থাকে অনেক সময় দেখবেন আমরা রান্নাবান্না করতে গিয়ে তাড়াহুড়োতে হাত দিই, তাছাড়াও নোংরা ময়লাও বসে যায়। আর যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস জল দিয়ে আমরা ধুয়ে পরিষ্কারও করতে পারি না, যেহেতু শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণের নারকেল তেল সুতির কাপড়ের টুকরোর মধ্যে বা তুলোর মধ্যে নিয়ে এভাবে আলতো হাতে যদি ঘষে দেন, দেখবেন যে নোংরা ময়লা থাকে বা যদি কোনো তেল মশলা লেগেও থাকে সেটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। তবে যদি ভাবেন তেল দিলে চেটচেটেও একটা ভাব আসবে, তা কিন্তু নয়। যেহেতু এখানে নারকেল তেলের ব্যবহার করেছি আর সামান্য পরিমাণেই ব্যবহার করা হয়েছে, তাই কিন্তু সেরকম কোনো রকমের সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী। অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, দুষ্টুমি করে দেখবেন অন্যান্য রুমের মধ্যে দিনের বেলা যখন লাইট জ্বালানোর প্রয়োজন হয় না, লাইটটা জ্বালিয়ে চলে আসে। আর এইভাবে যদি বিনা কারণে লাইট জ্বলে যখন প্রয়োজন হয় না, সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। এই দিকগুলো অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। যদি বিনা কারণে লাইট জ্বলে বা পাখা জ্বালিয়ে বাচ্চারা চলে আসে, সেক্ষেত্রে সুইচটা আপনারা অবশ্যই বন্ধ করে রাখবেন। সেক্ষেত্রে কি হবে, ইলেকট্রিক বিল কিছুটা হলেও কম আসবে। আশা করছি এই টিপসটা